বর্তমান যে সরকার 5 সদস্যের একটি কমিটি গঠন করছে, এটা আপনারা জানেন। সেই কমিটির মাধ্যমে 45 দিনের একটা সময় দিছে। 45 দিনের ভিতরে আপনার আমাদের যারা গুম খুম হয়েছে বা যারা হয়েছে তাদের যে একটা রোড ম্যাপ, এখনো পর্যন্ত তারা ওই ধরনের কোনো চিন্তা করেনি। আজকে 15 দিন অতিবাহিত হয়ে গেল, জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য। এটা কি তাদের কি পরিকল্পনা? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আজকে আমাদের আরেকটা বিষয় যে আয়নার ঘর, আপনারা সবাই আয়নার ঘর শুনছেন। আয়নাঘর গুলো কোথায়? আজকে আমি সাংবাদিকদের জানতে চাই, আয়নাঘর কি আপনারা সরাসরি এখন মিডিয়াকে আমাদের দেশবাসীকে জানাতে পারছেন? তার মানে সেই আয়নাঘর গুলো কোথায় আছে? এখন একটা আয়নাঘর উন্মোচন হয়নি। এই আয়নাঘর গুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যারা র্যাবের দায়িত্বে ছিলেন, ডিজিএফআই দায়িত্বে ছিলেন, ডিবির দায়িত্বে ছিলেন এবং অন্যান্য তদন্ত সংস্থা যারা এই নিকৃষ্ট জল্লাদের আয়নাগর নামে পরিচিত করে মানুষকে পাখির মতো মেরে ফেলছে, তাদের সকলকে 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত সকলকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা শাস্তি দেওয়ার দাবি করছি। শতকরা 70 থেকে 80 জন লোক যারা গুম খুন অপহরণ হয়েছে, তার ভিতরে 70 থেকে 80% লোক র্যাব করছে। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে তারা একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে, এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন, আজকে অনেক দুঃখের বিষয়, বিভিন্ন রাজনৈতিক মহলে যারা আছেন সবাই তাদের পদ পদবি এবং তাদের শেয়ার নিয়ে তারা ব্যস্ত। আজকে আমরা যারা স্বজনহারা, যারা কষ্টে আছি, যারা অভাবে আছি, যারা বিপদগ্রস্ত, আমাদের পাশে কাউকে এখনো দেখেননি। আমার মনে হয় না যে আর দেখার সুযোগ হবে কিনা সন্দেহ। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যাচ্ছি, আপনারা জানেন একটা বিষয় নিয়ে আমাদের সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। আরে আহমদ, ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকে 1 মাস 2 মাস পর্যন্ত বের হলে কেউ বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। এই ধরনের লোককে আমরা ঘৃণা করি। আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আয়নাঘরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি, আপনারা ভালোভাবে জেনে নিন। আরেকটা আমাদের যে বিষয় আসলো, বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো 100% স্বাধীন হয় নাই, আরো 20% স্বাধীন হওয়ার বাকি আছে। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনীতিবিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না। আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন, তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনতে হতো। আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে বাইরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মাইনা দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাইলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশ ছিলাম? এটাই কি স্বাধীন? আজকে আমাদের যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। 2016 সালে আমি নিজেই আয়নাঘরে ছিলাম। 2016 সালে আমি নিজেই আয়নাঘরে ছিলাম। কোটি কোটি টাকার বিনিময়ে আমি বেলাল মুক্তি পেয়েছি, জীবন ভিক্ষা পেয়েছি। সেখানে আমি দেখেছি হাত পা এভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে টর্চারিং করে। তার 3টা বাচ্চা বলে, বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে
নিয়ে বলতেছে, বাবা আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো, আমার বাবা মা আমার বাচ্চা রাস্তায় এতিম হয়ে যাবে, তারা রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখেছে, রক্ত আর রক্ত, যার ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপচরা একটু তাদের মন কাঁদে নাই। তখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো। সেখান থেকে যখন দিয়ে যাচ্ছে, বলেছে ভাইয়া তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ, গুড বাই পৃথিবী, গুড বাই পৃথিবী। তাদের এই শব্দগুলো আমার এখনো কবে কষ্ট হয়, আমার এখনো বুক ব্যথা হয়, আমি এখন এই কষ্টগুলো আমার সহ্য করতে পারি না, আমার এখনো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আল্লাহ এদের বিচার করবে। আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা, তারা কি যে জুলুম অত্যাচার করে, কি যে অন্যায় ভাবে অবিচার করে। আজকে যদি সে আয়নাঘর থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা। কারণ যদি আয়নাঘরেই থাকতে হয় তাহলে আয়নাঘরেই থাকুক, আর আমাদের বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই। সেই জুলুম অত্যাচার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে, এই হাত পা গুলো তখন পচে পচে আপনার রক্ত পড়ে পচে যায়, পোকা পড়ে, আর যে মাথার যে জিনিসটা বাঁধে, মনে হয় যে আপনি গ্রামে চাউলের বস্তা বাঁধতেছেন, এইভাবে যখন টানে মাথা যখন পাগলের মতো পড়ে যান, এখানে পোকা পড়ে যায়, পচে যায়, পয়সে পোকা পড়ে যায়, মানুষ মানসিক ভারসাম্য হারাই ফেলে। আজকে এই বাংলাদেশের সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই নরপশুদেরকে যেই অবস্থায় হোক, এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে এদের ফাঁসির দাবি করছি, এদেরকে ফাঁসি দেওয়া হোক। আপনারা আজকে বিভিন্ন দিকে নিয়ে অনেক মিডিয়া আছেন, আপনাদের কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, আমি আপনাদেরকে ঘৃণা করি, লজ্জা আপনাদের থাকা উচিত। আপনারা অনেক মিডিয়া আছেন, আমাদের এই কষ্টের জায়গাগুলো, আমাদের এই যন্ত্রণার কথাগুলো আপনারা প্রকাশ করতে চান না কেন? আর কতদিন, আর কতদিন? এই বাংলার মানুষ আপনাদেরও কিন্তু ক্ষমা করবে না, আপনারা অনেকে এগুলো প্রকাশ করতে চান না। তাই আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন, বাস্তবে সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি যেহেতু ছিলাম, আমি নিজে দেখছি। এই কষ্টগুলো আপনি পৃথিবীতে কোনোদিন কারোর সাথে ভাগ করা যাবে না, একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকতে পারি নাই। এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা জানেন, কেউ সিলেট থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে তার স্বজনকে পাওয়ার জন্য। কত যে যন্ত্রণা, এই যেখানে যারা দেখতেছেন, কাউকে এখন ফেরত দেওয়া হয় নাই, কাউকে ফেরত দেওয়া হয় নাই। তাহলে আমরা এরা কি, এরা আপনাদের কাছে আসছে আপনাদের মাধ্যমে, আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি, আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান, এবং আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান। কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সশরীরে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।